আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে আমি যে জবটা জয়েন করেছিলাম এবং আমি 15 দিনের জন্য যে জবের ট্রেনিংটা পেয়েছি সেটা ইউএসজি অ্যাসিস্ট্যান্টের। আর ইউএসজি অ্যাসিস্ট্যান্ট জব জয়েন করার আগে এরকম যে কোনো জব এক্সিস্ট করতে পারে আমার কোনো ধারণা ছিল না। তাই আমি এই ভিডিওতে তোমাদেরকে যারা এই জবটা নিয়ে জানতে চাও যে কী ব্যাকগ্রাউন্ড থেকে এই জবটা করা যায় বা এই জবে কী কী শেখা যায়, আমি কি করেছি, সবটা এক্সপোজার দেবো এই ভিডিওতে। আস্তে আস্তে ধীরে ধীরে খেয়ে উঠেছি, আর পক্স হওয়ার পরে এখন খাওয়ার ক্যাপাবিলিটি আর ক্যাপাসিটি অনেকটাই কমে গেছে। আর খেয়ে ওঠার পর আমার শরীরটা ভীষণ হাইডাই করছে। বাট আমি যদি এখন এই ভিডিওটা শ্যুট না করি, আমি যদি এখন ল্যাথ খেতে থাকি, রেস্ট নিই, তাহলে আর আমার ভিডিওটা করা হবে না। তাই জন্য আমি ভাবলাম যে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে আমি আমার জব এক্সপিরিয়েন্সটা আর এই জবের ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে সবটা বলি। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য, যারা এই যে ইউএসজি অ্যাসিস্ট্যান্ট যেটা শুনছো সেটা শুনে খুব ইন্টারেস্টেড ফিল করছো, তার জন্য খুব উপকারী হবে। এবং কেউ যদি এটা নিয়ে না জেনে থাকো, তারা অবশ্যই এটা নিয়ে ইনসাইট পাবে। আর আমিও আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স যেটা আগের মাসে হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, সেটাতে আমারও ভালো লাগবে। অ্যাকচুয়ালি জবটা কী ছিল, আমাকে কি করতে হতো? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইউএসজি অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে ইউএসজি বা রেডিওলজি ডিপার্টমেন্টে যে ইউএসজিগুলো হয়, সেটা আমার ইউএসজিতে কী করা হয়, আমাদের যে পেটের ছবি বলা হয়, মানে যে পেশেন্টরা আসে তাদেরকে ন্যাচারালি সহজভাবে বোঝানোর জন্য পেটের ছবি কথাটা ব্যবহার করা হয়। আর এইখানে কি করা হয় যে বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রকম প্রেসক্রিপশন ওয়াইজ যে পেটের ছবি মানে হোল অ্যাবডোমেনে যে স্ক্যামগুলো থাকে, যে হোল অ্যাবডোমেন হতে পারে, লোয়ার অ্যাবডোমেন হতে পারে, প্রেগনেন্সি হতে পারে, মেনলি প্রেগনেন্সিতেই মানুষ আসে। এছাড়া যাদের পুরো পেটের ছবি করাতে হয়, যাদের লিভার, কিডনি, এগুলো সব কিছু ঠিক আছে, লিভার, কিডনি, গল ব্লাডার, স্প্লিন, এই সব কিছু ঠিক আছে কিনা, পেটের ভেতরে জিনিসগুলোকে পরিমাপ করা হয় এবং দেখা হয় যে সে ঠিক আছে কিনা। তো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে ইউএসজি। এবং এই বিষয়টাকে নিয়ে আমি আর পুরোটা ঢুকছি না, যে তোমরা যখন যদি কেউ তোমার মধ্যে তুমি যদি ইন্টারেস্টেড হও, এই কাজটা করতে চাও, দেন অবশ্যই তুমি এই বিষয়টা নিয়ে শিখবে। সেটা নিয়ে আমি এক্সপোজার দেবো না, কিন্তু মোটামুটি কি শিখবে, কি করতে হয়, সেটা আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি, একটা ওভারঅল ধারণা। আমরা অনেক সময় হয়ে থাকে যে কোনো একটা দিদির কাছ থেকে বা কোনো একটা বন্ধুর কাছ থেকে একটা ধারণা চাই, আচ্ছা তুই এটা করেছিলিস, সেটা কীভাবে করেছিলিস, কীভাবে হয়। তো সেটা একটা বেসিক ধারণা তোমাদেরকে প্রোভাইড করছি। তো এটা নিয়ে আমার যেটা জব এক্সপিরিয়েন্স সেটা আমি শেষে শেয়ার করছি। আগে আমি তোমাদেরকে বলছি এটাতে কি করতে হয়। যেমন ডাক্তারবাবুরা আসেন, যে ডাক্তাররা অবশ্যই এটাতে হচ্ছে সার্টিফাইড এবং তাদের সেই মেডিকেল ডিগ্রিটা আছে, তারা ইউএসজি যে প্রসিডিওরটা আছে সেটা করে থাকেন। এই ইউএসজি প্রসিডিওরটা বিভিন্ন মানুষের ওপরে হতে পারে, ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে হতে পারে। এবং মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের মধ্যে পার্থক্যটা অবশ্যই আমাদের যে অর্গানটা আছে, সেক্সুয়াল অর্গানটা আছে, সেই সেক্সুয়াল অর্গানটার মধ্যেই পার্থক্য থাকে। তো বিভিন্ন জায়গাতে যে শরীরে মানে পেটের বিভিন্ন জায়গাতে কোনো অসুবিধা বা পেট যন্ত্রণা হলে জিনিসটাকে পরীক্ষা করে দেখা হয় যে অ্যাকচুয়ালি কোন অর্গানটা থেকে প্রবলেম হচ্ছে। এছাড়া মেয়েদের ওভারি যে পোর্শনটা আছে, সেই পোর্শনে অনেক সময় পিরিয়ডসের প্রবলেম বা সিস্টের সমস্যা হলে, সিস্টের সমস্যা ন্যাচারালি পিসিওডি ধরা পড়ে, বাট ন্যাচারালি এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। এবং এই যে ইউএসজিটা, সেটা ডাক্তারবাবুরা সেটা পরীক্ষা করেন। এবং হ্যাঁ, প্রেগনেন্সির ক্ষেত্রে ইউএসজিটা খুব ইম্পর্টেন্ট। প্রেগনেন্সির 3টে স্টেজ হয়ে থাকে। একদম আর্লি স্টেজে এফপিপি করা হয়। এফপিপি অ্যাকচুয়ালি যে কোনো স্টেজেই করে দেওয়া যেতে পারে। তারপরে অ্যানোমালি করা হয় এবং কালার ডপলার হচ্ছে লাস্ট স্টেজ। ঠিক আছে, এইভাবে করে দেখা হয় বাচ্চার পজিশনিং এবং বাচ্চার ভিতরে কতটা ভালো আছে। তো ইউএসজিতে এটাও করা হয়ে থাকে। তো এই ইউএসজির যখন ডেটাগুলো আমরা যে ডাক্তারের সাথে অ্যাসিস্ট করছি, সেই ডাক্তার ডেটাগুলোকে প্রোভাইড করেন এবং ইউএসজি একটা মেশিন থাকে। তো ইউএসজি মেশিনটা আমাকে যেতে হতো। আমি ইউএসজি মেশিন মানে ইউএসজি রুমে গিয়ে অবশ্যই এসি চালাতে হবে, নাহলে মেশিন ঠিক থাকবে না। তারপরে মেশিনটাকে অন করা, মেশিনটাকে সেট আপ করা, যে ক্লায়েন্ট আসছে মানে যে পেশেন্ট আসছে, সেই পেশেন্টের নাম এন্ট্রি করা, অ্যাকচুয়ালি তার কি টেস্ট হতে চলেছে। কারণ এই ইউএসজি মেশিনে শুধুমাত্র যে প্রেগনেন্সি বা হোল অ্যাবডোমেন চেক করা হয় সেটা নয়, এটাতে কার্ডিওলজি মানে ইকোকার্ডিওগ্রাম যেটা হয় সেটাও হচ্ছে পরীক্ষা করা হয়। তো কোন পরীক্ষাটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটাকে হচ্ছে সেট আপ করে মেশিনটাকে রেডি করা। এবং যখন ডাক্তারবাবু পুরো ডেটা দিয়ে দেয়, ছবিগুলো থাকে, সেই ছবিগুলোকে প্রিন্ট আউট করে বের করা এবং যে ডেটাগুলো এসেছে সেই ডেটাগুলো থেকে রিপোর্ট তৈরি করা কীরকমভাবে হয়ে থাকে, রিপোর্ট তৈরি করা হয়ে থাকে যে ডেটাগুলো আছে। এবং প্রত্যেকটা যে ডায়াগনস্টিক যে ক্লিনিকগুলো আছে তার ফরম্যাট আলাদা হয়। তোমরা যখন কোনো কিছু নিয়ে একটা পরীক্ষা করছো, এরকম একটা শিট আসে, সেই শিটটা যে যেরকমভাবে লেখা থাকে, যার যেরকম পরীক্ষার রেজাল্ট বেরোয়, সেই পরীক্ষার রেজাল্টটা সেখানে বিজ্ঞানসম্মতভাবে এবং মেডিকেল সায়েন্সে
অ্যাপ্রুভড যে প্রসিডিওর, সেই প্রসিডিওর মেনটেন করে ওখানে মেনশন করতে হয়, যেটা ডাক্তারবাবু যে ইমপ্রেশনটা বলে দেয় যে এটা পরীক্ষা করে এই ইমপ্রেশন পড়েছে। ইমপ্রেশন মানে হচ্ছে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা থেকে কী রেজাল্ট জানতে পারা গেল, সেই টেস্ট রেজাল্টে ডাক্তার অ্যাজ আ ইমপ্রেশন বলে দেয়। আমাদেরকে সেই জিনিসটা দিয়ে কম্পিউটারে বসে আমাকে প্রত্যেকটা জিনিসকে এন্ট্রি করতে হতো, এবং যে ইমপ্রেশনটা পড়েছে সেটার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সেই পেশেন্টের কী সমস্যা হয়েছে সেই সমস্যাটাকে আমাকে ইন ডিটেল লিখতে হতো। লিখে সেটাকে প্রিন্ট আউট দিয়ে, এবং এই যে আমি ইউএসজির যে রিপোর্টটা প্রিন্ট আউট করে, রিপোর্টের যে লিখিত কপি সেটা প্রিন্ট আউট করে বের করা হতো, এবং এটা ডাক্তারের কাছে তারা যখন নিয়ে যাবে সেই ডাক্তার সেটাকে ইন্টারপ্রেট করে বলবে অ্যাকচুয়ালি তার কী সমস্যাটা হয়েছে বা কীভাবে তার ট্রিটমেন্টটা এগোনো যাবে। বা ধরি প্রেগনেন্সিতে হয়ে থাকে, তাহলে প্রেগনেন্সির টাইমে এই মুহূর্তে দাঁড়িয়ে কীভাবে সামনের দিনে তাকে গাইড করবে। এবারে এই প্রশ্নটা আসবে, আমি কি এটা আগে থেকে জানতাম? আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমি এটা আগে থেকে একদমই জানতাম না কীভাবে কী করতে হয়, কোনটার মাপ কী হয়, কোনটার মাপ কী হলে কীরকম রেজাল্ট আসতে পারে, কী কী ইন্টারপ্রিটেশন আসতে পারে, আমার কোনো ধারণাই ছিল না। আমি 15 দিনে শিখেছি, এবং আমি নিজেকে বলবো আমি খুব তাড়াতাড়ি কাজ শিখে গিয়েছিলাম। এই কাজটা ন্যাচারালি শেখার জন্য আমাকে 6 মাস ট্রেনিং পিরিয়ডে রাখা হয়েছিল, বাট আমাকে 6 মাস ট্রেনিং পিরিয়ড আমার নিতে হয়নি। আমি প্রায় 2-3 দিনের মধ্যেই মোটামুটি বুঝে গিয়েছিলাম। এবারে এই জিনিসটা এমনই, যত রকমের পেশেন্ট আসবে, যত ধরনের মানুষকে তুমি ঘাঁটবে, যত রকমের রিপোর্টস আসবে, বিভিন্ন রিপোর্ট ঘাঁটতে ঘাঁটতে পারমোটেশন এবং কম্বিনেশনে তোমার নলেজ এবং উইজডম বাড়বে যে কী কী ধরনের রিপোর্ট আসতে পারে, কী কী ধরনের রিপোর্টে কী কী ধরনের পেশেন্ট আসতে পারে, সেই পেশেন্ট কীভাবে তার সাথে ডিল করতে হবে। এটা ডিপেন্ড করছে এক্সপিরিয়েন্সের ওপরে, যেটা 6 মাসও এনাফ নয়। একটা মানুষ যদি এই ফিল্ডে ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে বছরের পর বছর এইসব মানুষদের সাথে কাজ করতে করতে তার সেই যে এক্সপোজারটা সেটা ডেভেলপ করবে। এবার এর যে প্রসিডিওরটা, বেসিক প্রসিডিওর যেভাবে মেনটেন করতে হয়, যে ডাক্তারের সাথে কোঅর্ডিনেট করে রিপোর্ট কালেক্ট করা, পেশেন্টের সাথে কোঅর্ডিনেট করা, এবং ডেটা তৈরি করা, ডেটা রিপোর্ট তৈরি করা, রিপোর্ট ছাড়া, এই যে প্রসিডিওরটা, এটা আমার শিখতে আমার 2-3 দিন সময় লেগেছিল বিষয়টাকে বুঝতে শিখতে। কারণ প্রত্যেকটা ডায়াগনস্টিক ক্লিনিকে প্রত্যেকে প্রসিডিওর এক হবে না, মোস্ট অফ দ্য টাইম এক হয়ে থাকে আমার যতদূর মনে হয়, কিন্তু কিছু না কিছু চেঞ্জেস অবশ্যই থাকবে। প্রত্যেকেরই নিজের একটা রিপোর্ট করার পদ্ধতি একটু হলেও আলাদা হবে, 1% হলেও। তো এই জিনিসটাকেই শিখতে হয়। এবার এটা ন্যাচারালি ব্যাকগ্রাউন্ড হিসেবে সায়েন্স থাকলে বুঝতে সুবিধা হবে। যেমন আমার হিউম্যান বডি, যেমন হিউম্যান যে এই যে আমাদের শরীর আছে, ব্রেন আছে, ব্রেন কীভাবে প্রসিডিওর করে, আমাদের শরীরের ভিতরে বিভিন্ন জিনিস কীরকমভাবে আমাদেরকে কন্ট্রিবিউট করে, আমার এটাতে ভীষণ ইন্টারেস্ট এবং কিউরিওসিটি সবসময় আছে। আমি ছোটোবেলা থেকে এটা পড়তে, শিখতে, বুঝতে ভালোবাসি। আমার তাই জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেওয়া। হতে পারে কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, কিন্তু কেউ এই জিনিসটার সাথে জিনিসটাকে খুব সুন্দর করে বোঝার ক্ষমতা রাখে। কারোর এই জিনিসটা বুঝতে বেশি ইন্টারেস্টেড ফিল করে। আমার যেমন যিনি সিনিয়র ছিলেন এখানে, আমি যার কাছ থেকে কাজ শিখেছি, একজন ছিলেন জুলজি ব্যাকগ্রাউন্ড থেকে, আর একজন যিনি পুরো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, কিন্তু তিনি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে প্রায় বছরখানেক ধরে এখানে রিপোর্ট ডেলিভারি করছে, এবং তিনি সিনিয়র আমার থেকে। তো সেই জায়গাটা থেকে আমি বলছি, ডাজেন্ট ম্যাটার তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তোমার যদি সেই শেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা থাকে, অবশ্যই তুমি করতে পারবে। বাট আমি যে জায়গাটাতে কাজ করতাম তারা সবে বিজনেসটা, তাদের বিজনেসে 3-4 বছর হয়েছে, দ্যাটস ওয়াই হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড এখন চাইছে, বা এর আগে আর্টস ব্যাকগ্রাউন্ডের কাউকে ট্রেনিং দিয়ে তারা তাদের কাছে আমার যিনি সিনিয়র তিনি তো এখানেই ট্রেনিং নিয়ে এখানেই কন্টিনিউ করেছেন, তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলেও তিনি এটা করতে পেরেছেন। এবার আমি বলতে পারবো না বাকি ডায়াগনস্টিক সেন্টারে কীরকম কী রুল বা প্রসিডিওর মেনটেন করবে, এটা ডিপেন্ড করছে অর্গানাইজেশন টু অর্গানাইজেশনের ওপরে। তো মেইনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে এগুলো বুঝতে সুবিধা হবে, কারণ তার কাছে অলরেডি একটা প্রিভিয়াস এক্সপোজার থাকবে, সে জানবে কোথায় লিভার থাকে, লিভারের কী ফাংশন থাকে, স্প্লিন কেমন হয়, ইউটেরাসের মধ্যে যে এন্ডোমেট্রিয়াম থাকে সেটা থিকেন্ড হলে কী হয়, বা ওভারি কীরকম থাকে, ওভারির ভেতরে কী হয়, এইসব জিনিসপত্রগুলো করতে এবং বুঝতে সুবিধা হবে। এবং আরও একটা জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টা যখন হয়, এই প্রসিডিওরগুলো বিশেষ করে অ্যানোমালি বলে, যে অ্যানোমালি বা কালার ডপলার, যে মেয়েদের যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে একটা টিভিএস পরীক্ষাটা আছে, সেখানে কিছু ইন্টারনাল অর্গানসের ভেতরে মেশিন দিয়ে পরীক্ষা করতে হয়। তো সেই জিনিসগুলো করার জন্য নিজেকে ভেতর থেকে একটু মেন্টালি প্রিপেয়ার করার প্রয়োজন পড়ে, যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষদের এমনিই থাকে। ন্যাচারালি আর্টসের মানুষরা এগুলো থেকে দূরে থাকে, কারণ তারা এটাতে খুব একটা কমফোর্টেবল হয়তো হয় না, সেই কারণেই তারা আর্টসটাকে চুজ করে। এখানে ভুল ঠিক কিছু নেই, ঠিক আছে, যে এটা ঠিক এটা ভুল, জাস্ট আমি বলছি যে যারা সায়েন্স নিয়েছে তারা অলরেডি এটাতে কমফোর্টেবল, তো তাদের এই পুরো বিষয়টার সাথে নিজেকে
এঙ্গেজ করতে মেনলি সুবিধা হয়। এবার আমি আমার ভিডিওটাতে এটা নিয়ে কন্টিনিউ করব যে এই জিনিসটা করতে করতে আমি কেন আমার জবটা ছেড়ে দিলাম। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার জব ছাড়ার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে আমার হেলথ। আমার যেহেতু পক্স হয়েছে এবং আমার ডিউটি টাইম ছিল 9 ঘন্টা। আমি যদি 11টায় জয়েন করতাম আমার 8টা অবধি ডিউটি থাকতো, 12টা জয়েন করলে 9টা অবধি ডিউটি থাকতো, 10টা জয়েন করলে 7টা অবধি ডিউটি থাকতো। তো মোস্ট অফ দ্য টাইম 9 ঘন্টা আমার ডিউটি থাকতো। 9 ঘন্টায় যে পেশেন্ট আসতো এরকম না, পেশেন্ট ন্যাচারালি ইউএসজির জন্য সকালবেলা আসে এবং তারপরে সারাদিনে পেশেন্টকে হচ্ছে রিপোর্ট প্রোভাইড করে দিতে হয়। এবার পেশেন্ট কোন দিন কেমন আসে সেটার উপরে ডিপেন্ড করছে। এমনও এক দিন কেটেছে যে দিনগুলো আমি খুব হালকা আছি, আবার এমন এক দিন কেটেছে যে আমি সারাদিন রিপোর্ট ডেলিভার করতে করতে 6টা 6:30টার সময় খাবার খেয়েছি। তো ডিপেন্ড করছে কীরকম কোন সময় কী পেশেন্ট থাকে, সেরকম পেশেন্ট বসে আছে তাকে পেশেন্টকে রিপোর্ট ডেলিভার করার জন্য। এবারে আমার এই 9 ঘন্টা ডিউটি যেটা আমি করতাম সেটাতে আমাকে কন্টিনিউ খুব স্বাভাবিকভাবে ইউএসজি রুমে এসি থাকবে, এসির মধ্যে থাকতে হবে এবং 9 ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হবে। এবার প্রত্যেক দিন সমান যায় না, তো আমার এই শরীর নিয়ে আমি যদি শরীরকে এই মুহূর্তে রেস্ট না দিই তাহলে আমার শরীর 9 ঘন্টা টানা ডিউটি করতে পারবে না। অ্যান্ড সেকেন্ড, এই মুহূর্তে দাঁড়িয়ে পক্সের পরে নিউমোনিয়া হওয়ার চান্সটা বেড়ে যায়, কারণ শরীর ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে। তো আমি যদি কন্টিনিউ এসির মধ্যে থাকি তো আমার কন্টিনিউ এসিতে থাকলে আমার শরীর আরও খারাপ করবে। তো সম্ভব না কন্টিনিউ এসির মধ্যে থাকা, বা এসি এবং মানে এসিতে থাকা, বাইরে থাকা, নর্মাল টেম্পারেচার, এসির টেম্পারেচার, এই দুটোকে এইরকমভাবে কন্টিনিউ ইমব্যালেন্স হিসেবে করাটাও আমার শরীরের ভিতরে হোমিওস্ট্যাটিস বিগড়ে যাবে। এবং এর থেকেও বড় কথা, পেশেন্ট আসছে, নানান রকমের পেশেন্ট হয়। আমি এখানে থাকাকালীনই আমার পক্স হয়েছে, আমি জানি না পক্সটা কোথা থেকে অ্যাকচুয়ালি আমার হয়েছে, যে ভাইরাসটা কোথা থেকে আমাকে অ্যাটাক করেছে। তো পেশেন্টের মধ্যে থাকলে আমার যখন ইমিউনিটি আস্তে আস্তে রিকভার করছে, সেই মোডে আমি যখন এমন একটা সার্কামস্টেন্সের আছি যেখানে দাঁড়িয়ে মানুষ পেশেন্ট হিসেবে এখানে আছে, সেই জায়গাটাতে আমার মনে হয় না খুব একটা সেফ আমার জন্য। তো আলটিমেটলি আমি বুঝলাম যে আমার শরীরটা আগে এই সব কিছুর থেকে। তো দ্যাটস ওয়াই আমি কুইট করলাম, কারণ প্রথম থেকে আমার 9 ঘন্টা ডিউটি করাটা একটুখানি আমার কাছে চাপের ছিল, এটা আমি মেনে নেব। কারণ আমার কাছে 9 ঘন্টা মানে ইটস টু হিউজ টাইম ফর মি। আমি নিজের জন্য সময় পাচ্ছি না। আমার লাইফে মেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমার হারমোনি আর হোমিওস্ট্যাটিসটা মেন ইম্পর্ট্যান্ট। সো আমি যখন কাজ করছি, আমি আমার যে জায়গাটাতে আছি সেই মানুষগুলোর সাথে যতটা সময় কাটাচ্ছি, আমার কাছে এটা ইম্পর্ট্যান্ট। আমি সেই বাড়িতে এসে আমি নিজেকে ততটাই সময় দিতে পারবো, আমি আমার বাড়ির লোককে ততটা সময় দিতে পারবো। তো একটা সিস্টেমটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল। আমার কাছে যেটা ম্যাটার সেটা হলো যে আমি যে জায়গাটাতে কাজ করছি সেই জায়গার সিস্টেমটার সাথে আমি কতটা হচ্ছে অ্যালাইন ফিল করছি। কোনো জায়গার সিস্টেম, মানে মেডিকেল ক্ষেত্রে হয়তো অনেকক্ষণ লং আওয়ার্স ডিউটি করাটা এটা হচ্ছে খুব ন্যাচারাল হিসেবে কনসিডার করা হয়েছে আমাদের এখানে। এবং মেডিকেল ফিল্ডে যদি দেখতে চাই, যে আমি সাইকোলজিতে যখন কাউন্সেলিংয়ের দিকে ছিলাম তখন মেডিকেল ফিল্ডের মধ্যেই ছিলাম, বাট সেটাকে অ্যাজ আ প্রফেশন না বেছে নেওয়ার পিছনেও আমার কারণ এটা ছিল যে কন্টিনিউ আমি যে এনভায়রনমেন্টের মধ্যে থাকছি, আমার বডি, আমার যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা ওই এনভায়রনমেন্টের সাথে না ম্যাচ করার চেষ্টা করে। তো যেখানে কন্টিনিউ রুগী আসছে তাদের এনার্জি বডির সাথে আমার যখন এনার্জি বডি ম্যাচ করার চেষ্টা করবে, তো স্বাভাবিকভাবে আমার যদি হাই এনার্জি বডিও থেকে থাকে, সেটা আমার এনার্জি বডি লো হবে এবং আমার এনার্জিটা সাক ডাউন হবে বাই দোজ এনভায়রনমেন্ট, এবং আমার এনার্জি এবং সেই এনার্জিটা হোমিওস্ট্যাটিসে আসার চেষ্টা করবে। তো খুব স্বাভাবিকভাবে আমি আমার হাই ফ্রিকোয়েন্সিটা মেনটেন করার ক্ষেত্রে একটু অসুবিধা হবে সেই সিস্টেমের মধ্যে থাকলে। এটা একটা মেন প্রবলেম আমার জন্য। সেকেন্ড মেন প্রবলেম এটাই যে আমি আমার জন্য মি টাইম এবং রেস্ট পাচ্ছি না। মেন ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক দিন 9 ঘন্টা যদি ডিউটি করে একটা মানুষও স্বাভাবিক বাড়িতে এসে ঘুম থেকে উঠছে, ডিউটি করতে যাচ্ছে, আবার বাড়িতে আসছে, রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে পড়ছে। তো এই যে পুরো রুটিনটা আমার জন্য কন্ট্রিবিউটিং নয়। আমি এটা বলছি না ভালো না খারাপ, এই পুরো যে ওপিনিয়ন্সগুলো আমি আমার শেয়ার করছি সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমার সাথে নাও ম্যাচ হতে পারে। দেখা যাবে যে তোমার যে এনার্জি বডি আছে, তুমি যেভাবে তৈরি এবং তোমার লাইফে যে পারপাস আছে, তোমার সাথে সেই পুরো জিনিসটা অ্যালাইন্ড এবং তোমাকে সেই জিনিসটা এনার্জাইজড করছে। কিন্তু আমি যে কথাগুলো বলছি এই জিনিসটা তোমার সাথে যাচ্ছে না। তো ইট ইজ মানে ভেরি ভেরি ন্যাচারাল। এটাতে আমি যেটা বলছি সেটা ঠিক, তুমি যেটা ফিল করছো সেটা ভুল, বা যে সিস্টেমটা আছে সেটা ঠিক, এই সিস্টেমটা আমি যেটা বলছি সেটা ভুল, এটা একদমই নয়। এটা ঠিক ভুলের প্রশ্নই নয়, বরং এটা অ্যালাইনমেন্টের প্রশ্ন, কার সাথে কোনটা অ্যালাইন করে। আমার
যদি আমি বলি, আমি যদি একটুখানি আমি নিজেকে নিয়ে একটু ইনডেপথে যাই, তাহলে আমি এমন একজন মানুষ যে হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট থেকে এবং এমন একটা এনার্জির ওপরে ডমিনেন্ট, সে যে এনার্জিটা হচ্ছে জুপিটার এবং স্যাটার্নিয়ান এনার্জি। এবং আমার কাছে স্ট্রাকচারটা খুব ম্যাটার করে, যে কোন সিস্টেমের মধ্যে আছে, কী স্ট্রাকচার আছে, এই জিনিসটা খুব ম্যাটার করে। তো আমি যেরকমভাবে নিজের লাইফটাতে তৈরি করেছি এতদিন ধরে, এবং আমি যেটার সাথে অ্যালাইন ফিল করি, সেটাতে খুব ব্যালেন্স একটা ইম্পর্টেন্ট। ব্যালেন্সড খাওয়া দাওয়া, যদি শরীর যদি সময় চায়, রেস্ট চায়, সেটাকে সঠিক সময় দেওয়া, সঠিকভাবে রেস্ট দেওয়া, এবং সেটার সাথে আমি নিজের জন্য সময় বার করা, এবং যে কাজটা করছি সেই কাজটা, সেই মানুষগুলো যেমন আমার লাইফে ইম্পর্টেন্ট, আমার যে ক্লোজ ওয়ান্স আছে তারাও আমার লাইফে সমানভাবে ইম্পর্টেন্ট। তো এইরকম যে সিস্টেম, যে মেডিকেল যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেম কিন্তু আমার এই যে ভাবনা এবং আমার যে ধারণা সেটার সাথে একদমই যায় না। বরং আমি এই যে কাজটা করতে শুরু করেছিলাম, এই জবটা আমি নিয়েছিলাম, আমি যখন জবটা করে নেব বলেছিলাম, ওরা যে অ্যামাউন্ট আমাকে অফার করেছিল, সেই অ্যামাউন্টটা ইজ ভেরি 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 নমিনাল, বাট আই অ্যাকসেপ্টেড দ্য অফার, নট বিকজ আই অ্যাম ইমপ্রেসড উইথ দ্য অ্যামাউন্ট দে আর অফারিং, বাট বিকজ আই অ্যাম ব্রেকিং দ্য প্যাটার্ন অফ মাই লাইফ। অ্যান্ড আমার ওই টাইমে দাঁড়িয়ে আমি যেভাবে লাইফটা কাটাচ্ছিলাম, আমার মনে হয়েছিল লেটস ট্রাই সামথিং নিউ, এবং নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, আমি নতুন কিছু শিখতে পারবো। ওই যে বললাম, আমি জুপিটার ডমিনেটেড, তো আমার লাইফে যখনই কিছু আমি নতুন কিছু শেখার জিনিসটা দেখি, তো আমি সেটাতে খুব হামলে পড়ি। তো আমি ভেবেছিলাম আমার তো এই জিনিসগুলোতে কিউরিসিটি আছে, তো আমি এই জিনিসটা শিখতে পারবো, নতুন কিছু জানতে পারবো, আমি নিজেকে নতুন কিছু একটা করার জন্য সুযোগ দিতে পারবো, লেটস ট্রাই। আমি যদি না পারি, পুজোর আগে আমি জবটা ছেড়ে দেবো, তো এটাতে কোনো অসুবিধা নেই। তো যদি জবটা ছাড়তেই হতো, 1 মাস নোটিস পিরিয়ড সার্ভ করেই আমাকে ছাড়তে হতো। আমি যে সিনিয়র থেকে কাজ শিখছিলাম, সেও 1 মাস নোটিস পিরিয়ড সার্ভ করছিল। তো এই সব ছিল পুরো জবের হচ্ছে ক্রাইটেরিয়া। আমাকে সেরকমভাবে কোনো রকম কিছু সাইন করতে হয়নি আদার দ্যান 1 মাস নোটিস পিরিয়ড। তো আমি যখন কাজটা করা শুরু করি, আমি কাজটাকে খুব এনজয় করছিলাম, ট্রুলি সেইং। যখন ডেটা নিচ্ছি, ডাক্তারের সাথে কোঅর্ডিনেট করছি, রিপোর্ট তৈরি করছি, রিপোর্ট ডেলিভার করছি, আমার কাছে এই জিনিসটা খুব ইজি ছিল। কোনো কাজ কারোর কাছে তখনই ইজি হয় যখন সেই কাজটাকে সামলানোর ক্যাপাসিটিটা আছে। মানুষ দেখা যাবে, কিছু কিছু মানুষ কিছু কিছু কাজ করে, তার কাছে খুব ইজি মনে হয়, কারণ সেই কাজটা সামলানোর ক্যাপাবিলিটি তার কাছে এতটাই হাই যে সে কাজটাকে খুব ইজিলি করতে পারে, তাই কাজটাকে দেখে ইজি মনে হয়। তো আমার কাছে কাজটা খুব ইজি ছিল, খুব এনজয়িং ছিল। কিছু কিছু সময় খুব বিরক্ত লাগতো। আমি এমন একটা মানুষ যে হচ্ছে নেচারকে খুব ভালোবাসি, তো আমি নেচারের মধ্যে থাকতে এবং নেচারের মধ্যে থেকে আমি থ্রাইভ করাটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো 4 সাদা দেওয়ালের মধ্যে কন্টিনিউ কম্পিউটারের সামনে বসে থাকা, যেখানে এক ফোঁটাও একটা নেচারের টাচ নেই, যেখানে আমি গাছ বা বৃষ্টি, বর্ষাকালে আমি জয়েন করছি, তো বৃষ্টি দেখতে হলেও আমাকে হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে, কারণ কখন ছুটি হবে, বাড়িতে আসো, বাড়িতে আমি বৃষ্টি দেখতে পাবো, সারাদিন বৃষ্টির একটা আওয়াজও কানে আসছে না। এটা আমার জন্য ভীষণ একটা প্রিজনিং ব্যাপার ছিল, যে আমাকে যেন আটকে রেখেছে। তো আমার সোলটাকে যেন কোনো কিছুর মধ্যে এরকম একটা কৌটোতে আটকে দিয়েছি, আমার সেটা ফিল হচ্ছিলো। এটা সবার জন্য ফিল হবে বা এটা তোমার জন্য ফিল নাও হতে পারে, বাট আই হোপ যে তুমি যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো এবং আমার সাথে তুমি রেজোনেট করবে, যে তুমি এমন একটা মানুষ এবং আমি এমন একটা মানুষ যারা হচ্ছে নেচারের ভেতরে থেকে থ্রাইভ করে। নেচারটা খুব ইম্পর্টেন্ট তাদের কাছে। তো কন্টিনিউ 9 ঘন্টা নেচার থেকে দূরে থাকা, একটা কংক্রিটের 4টে দেওয়ালের মধ্যে, সাদা দেওয়ালের মধ্যে, মানে কোনো বাইরে একটা ন্যাচারাল হাওয়া নেই, সেখানে থাকাটা আমার এবং তোমার জন্য খুব খুব ডিফিকাল্ট। এবং শুধু এটা নয়, এবং এমন একটা সিস্টেম যেখানে সত্যি কথা বলতে আমি এমন একটা সিস্টেম তৈরি করতে চাই। আমি এখন বুঝতে পারছি যে সিস্টেমটা নিয়ে আমি তৈরি করার কথা বলছি, সেটা আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। আমি এটা খুব ইন ডিটেল কথা বলতে চাই, তাই আমি নিয়ে এই ভাবনাটা নিয়ে আমি এটা নেক্সট ভিডিও করতে চাই। বাট ফর নাও আমি জাস্ট টেলিং যে এই যে সিস্টেমটার মধ্যে আমি না ঢুকলে এবং সেটাকে 15 দিন এক্সপিরিয়েন্স না করলে কিন্তু আমি এই সিস্টেমটা যে আমার সাথে অ্যালাইনডই নয় এবং এর থেকেও ভালো সিস্টেম কিছু এক্সিস্ট করতে পারে, সেটা নিয়ে আমার কাজ করা দরকার, আমার সেটা মনেই হতো না। তো আমি এটাকে কাজ করতে করতে বুঝেছি যে দিস সিস্টেম ইজ নট কন্ট্রিবিউটিং ফর মি, দিস সিস্টেম ইজ নট অ্যালাইনিং উইথ মি। যেখানে দাঁড়িয়ে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই, যেখানে দাঁড়িয়ে আমি আমার চাইলেই বডিকে রেস্ট দিতে পারছি না। অ্যান্ড এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা ইজ ডিপেন্ডেন্ট অন পিপল। আমাদের প্রত্যেকটাই সিস্টেম কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট, বাট এমন একটা সিস্টেম হওয়া উচিত যেটা ইন্ডিপেন্ডেন্ট হবে ওয়াইল দে আর ওয়ার্কিং উইথ দ্য পিপল। এরকম বাইরের দেশে ন্যাচারালি তুমি দেখতে পাবে, যখন
কোনো সিস্টেমে কেউ ছুটি নেয় সেই সিস্টেমটা কোল্যাপস হয়ে পড়ে না। তো সিস্টেম ইজ ডিপেন্ডিং অন দ্য সিস্টেম অ্যান্ড ইটস স্ট্র্যাটেজি, নট অন দ্য পিপল এন্টায়ারলি। তো এইরকম একটা সিস্টেম যেখানে দাঁড়িয়ে আমি একটা দিন ছুটি নিলে অন্য মানুষের অসুবিধা হবে এবং কাজটা থেমে যাবে বা কাজটাতে অসুবিধা হবে, যেখানে দাঁড়িয়ে ধরো আমার সেখানে ছুটি নেওয়াটা বা আমার বডিকে রেস্ট দেওয়াটা ইম্পর্ট্যান্ট, সেটাকে আমি প্রায়োরিটাইজ করার বদলে আমাকে ওই সিস্টেমটাকে রান করাতে হবে, সেই রকম সিস্টেম আমার সাথে অ্যালাইনড নয়। তো আমি বলছি না এটা খারাপ, আমি বলছি না আমি যেটা বলছি সেটা খুব ভালো, বরং আমি এটা বলতে চাইছি যে আমার যে লাইটটা আছে, আমার প্রত্যেকটা মানুষের একটা লাইট আছে, লাইট এনার্জি নিয়ে মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের যে এনার্জিটা আছে সেই এনার্জিটাকে ধরার ক্ষমতা এই সিস্টেমে নেই, সেই এনার্জিটাকে বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা এই সিস্টেমটাতে নেই। সো দিস সিস্টেম ইজন্ট কন্ট্রিবিউটিং অ্যান্ড অ্যালাইনিং উইথ মি। আমি এটা বুঝতে পেরে গিয়েছিলাম জাস্ট একটা সপ্তাহ কাজ করে, এবং তারপরে আমার মাথাতে এটাই ঘুরছিলাম আমি যদি এখনও এই সিস্টেমটাতে কাজ করি তাহলেও আমাকে ছাড়ার আগে 1 মাস নোটিস পিরিয়ড সার্ভ করতে হবে, এবং আমি জানি না আমি 1 মাস নোটিস পিরিয়ড কীভাবে সার্ভ করবো ওয়াইল আই এম নট ফিলিং ওয়েল। এবং আমার ভেতরে নিজের প্রতি অনেক ডাউট তৈরি হচ্ছিল যে মানে বিষয়টা আমি না জয়েন করেছিলাম ডেটা কালেক্ট করার জন্য, যে কীরকম লাগে আমি দেখি, আমার এই সিস্টেমে কাজ করে আমি কীরকম ফিল করি আমি দেখি, এই সিস্টেমটা থেকে যদি ভালো লাগে সেটারও একটা ডেটা পাবো, ভালো না লাগে সেটারও একটা ডেটা পাবো, তো আমি দেখি। কিন্তু ওই যে বললাম আমাদের বডি এবং আমাদের যে এনার্জি বডি আছে, যে এনভায়রনমেন্টে থাকে তার সাথে হোমিওস্ট্যাটিস আসার চেষ্টা করে, সেটা থেকে আমি ডেটা মানে আমার যে ওই পার্সপেক্টিভ এবং হায়ার ফ্রিকোয়েন্সি ছিল সেটা আস্তে আস্তে কমতে এমন একটা জায়গায় এসে গিয়েছিল, আমি সার্ভাইভাল মোড থেকে কাজ করছিলাম, এবং সেটা আমি ডেটার বদলে ইন্টারপ্রিটেশনে ধরে নিয়েছিলাম, এটা আমি আমার ফেটই ধরে নিয়েছিলাম, এবং ভাবছিলাম আমি কী করবো আমি বুঝতে পারছিলাম না, এবং ভাবছিলাম যে বাকিরা করতে পারছে আমি কেন করতে পারছি না, বাকিদের জন্য এই জিনিসটা এতটা ইজি হচ্ছে আমি কেন পারছি না। তো এই বিষয়গুলো আমার মধ্যে সেলফ ডাউট নিয়ে আছে, প্রচুর কোশ্চেনিং করতে থাকি, এবং ভেতরে আমার বডি হিট আপ হতে থাকে, যে বডি হিট আপ হওয়ার সাথে সাথে আমার বডির যে এনভায়রনমেন্টটা সেটা পুরো তৈরিই থাকে ভাইরাস অ্যাটাকের জন্য। একটা মানে মানুষ তখনই একটা ভাইরাস বা কোনো কিছুর সাথে অ্যাটাক্ট হতে পারে যখন সেই যে ভাইরাস যে ফ্রিকোয়েন্সিটা নিয়ে আসছে বা যে ডিজিজটা আছে সেটার ফ্রিকোয়েন্সি তোমার ভেতরের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে সেটার যে ফ্রিকোয়েন্সি সেটা ম্যাচ করবে। অর এলস সামনে যে জিনিসটা আসছে সেটার ফ্রিকোয়েন্সি যদি এখানে থাকে আর তোমার বডির ফ্রিকোয়েন্সি যদি এখানে থাকে, এই দুটো ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ না করে কখনোই তুমি অ্যাটাক্ট হতে পারবে না। তোমার বডির ইমিউনিটি হচ্ছে তোমাকে খুব ভালোভাবে রিকভার করে দেবে, বাট আমার ভাইরাসের ফ্রিকোয়েন্সি আর আমার বডির ফ্রিকোয়েন্সি একদমই সেম থাকায় তো আমি সেই বক্সে অ্যাটাক্ট হই, আর তারপরে অবশ্যই বাড়িতে বসে যাওয়া, এবং আমি রিয়েলাইজ করি যে আমার পক্ষে আর কন্টিনিউ করাটা পসিবল হবে না। আমি ওদেরকে কনভে করি, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল যে ওরা বিষয়টাকে বুঝতে পারে, অ্যাকসেপ্ট করে, আর আমাকে 1 মাসের নোটিস পিরিয়ড সার্ভ করতে হয় না, তার আগেই আমি বলে দিই, এবং ওরা সেটাকে অ্যাকনলেজও করে নেয়, এবং দেখলাম যে সেই পজিশনটার জন্য আবার অ্যাডভার্টাইজমেন্টও প্রোভাইড করেছে যে ওই পজিশনটা যদি আর কেউ জয়েন করতে চায় তারা লোক খুঁজছে। সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি যে উইথাউট থিঙ্কিং মাচ আমাকে আমি জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছি, বিকজ দিস ইজ নট সামথিং আই বিলং বা সামওয়্যার আই বিলং। আমি প্রথমেই ভিডিওতে বলছিলাম যে আমি যেহেতু জুপিটার এবং স্যাটার্ন ডমিনেটেড, এবং আমার এই ভিডিও যারা দেখো এখনও পর্যন্ত তুমি আমার ভিডিও দেখে রাখছো, ভালো লাগছে, আরে লাইক করে দিও। তো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো এবং আমাকে তুমি ফলো করে থাকো, তুমিও স্যাটার্ন ডমিনেটেড এবং জুপিটার ডমিনেটেড, তো আমাদের মধ্যে এই যে ক্যাপাবিলিটিসটা আছে, এই ক্যাপাবিলিটিসটা এই সব জায়গাগুলোতে থ্রাইভ করতে পারে না। আমি এমন একটা জায়গাতে থ্রাইভ করব যেখানে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক থাকবে, আমার বডির হোমিওস্ট্যাটিস যেটা আছে সেটা যে এনভায়রনমেন্টের সাথে যাবে, সেই এনভায়রনমেন্ট আমার বডির হোমিওস্ট্যাটিস এবং আমার যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা সমান রাখতে বা বাড়াতে হেল্প করবে। আমরা প্রকৃতির মধ্যে কাজ করে থ্রাইভ করবো, আমরা নিজেদেরকে সময় দেওয়াটাতে থ্রাইভ করবো, এবং আমাদের লাইফে যে রেস্ট অ্যান্ড রিজুভিনেটেড যে জায়গাটা, বিকজ উই আর সেন্সিটিভ বিংস, তো আমরা খুব তাড়াতাড়ি আমরা এনার্জিটাকে সেন্স করে নিতে পারি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের ওই রেস্ট অ্যান্ড রিজুভিনেটিং এনার্জিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা সারাক্ষণ ফোনের সামনে, কম্পিউটারের সামনে বসে থাকতে পারবো না। এবং আমার ফার্স্ট হাউসে আছে সান অ্যান্ড মার্কিউরি, তো খুব স্বাভাবিক আমার সান অ্যান্ড মার্কিউরি যখন জুপিটার এবং স্যাটার্নের সাথে কানেক্ট করে তখন আমি অবশ্যই একটা জায়গাতে কারোর আন্ডারে কাজ করতে পারবো না, আমি কারোর সাথে কাজ করতে পারবো, সেই জায়গাটাতে আমি লিড নিতে পারবো, আমি কোথাও গিয়ে সেখানে যদি মনে হয় আমি মেন্টরশিপ প্রোভাইড করতে পারবো। তো সেই জায়গাটা মানে আমি এই যে
হয় না, আমি আগের ভিডিওটাতেও বলছিলাম যে তুমি তোমার লাইফে যখন কিছু হবে যে জিনিসগুলো তোমার সাথে অ্যালাইন্ড নয়, তুমি যখন এমন কিছু এক্সপিরিয়েন্স ফিল করছো যে এক্সপিরিয়েন্সটা তোমাকে বলছে না এটা আমার জন্য নয়, তখন তোমার ফিগার আউট করতে এবং চিনতে সুবিধা হয় অ্যাকচুয়ালি কোনটা তোমার জন্য। তো যে জিনিসগুলোকে আমরা যে দরকার নেই সেগুলোকে যদি কাট ডাউন করে লাইফ থেকে বার করে দিই, তখন তুমি পাবে তোমার লাইফে অ্যাকচুয়ালি কোন জিনিসটা ইম্পর্টেন্ট। সো সামহাউ আই রিয়েলাইজড আমার লাইফটা, আমি যে জিনিসটা করি, আমি এই ভিডিওগুলো করাও শুরু করেছি সেটার জন্য, কারণ আমার মার্কিউরি ভালো থাকবে যখন আমি কথা বলবো, আমার কথা বলতে ভালো লাগে, আমার কথা বলাটাতে আমি হিলিংয়ের মতন কাজ করে। আমি যখন নিজেকে নিয়ে কথা বলবো, আমার যখন নিজের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো, সেটা আমার সান অ্যান্ড মার্কিউরির যে কম্বিনেশনটা আছে সেটাকে থ্রাইভ করাবে। আমার যে জুপিটার আছে সেই জুপিটারটা তখনই থ্রাইভ করবে যখন যে আমার নলেজ বা উইজডমগুলো আছে সেটা আমি নিজের মধ্যে রাখবো না, সবার মধ্যে ছড়িয়ে দেবো। এবং আমার স্যাটার্ন তখনই খুশি হবে যখন আমি কনসিস্টেন্টলি কোনো একটা কিছু করছি, সেটাকে আমি কন্টিনিউ করবো, সেটাকে একটা স্ট্রাকচার দেবো। তো এই সব কিছুকে যখন আমি একসাথে আনছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাম হিয়ার টু গাইড পিপল, আই অ্যাম হিয়ার টু শো পিপল দ্য লাইট দ্যাট ইজ অলরেডি উইথিন দেমসেলফ। সেটা কনসালটেন্ট হতে পারে, কাউন্সেলার হতে পারে, কোনো কিছুর মাধ্যমে। আমি এখনও চাই জব করতে, কিন্তু আমি এমন একটা সিস্টেম তৈরি করতে চাই যে সিস্টেমে দাঁড়িয়ে মানুষ সবাই একসাথে প্রসপার করবে। আমি যখন জবে জয়েন করছিলাম তখন আমাকে যিনি স্যার ছিলেন ওখানে, যে ওনার ছিলেন, আমাকে একটা কথা বলেছিলেন, এভরিওয়ান ডাজ দ্যাট ইন আওয়ার ফিল্ড। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে অবশ্যই কোনো একটা ফিল্ডে কোনো কিছু ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যখন সবাই সেটাকে ফলো করে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। আমরা সেটার যে এসেন্স আছে সেই এসেন্সটাকে মাথায় রেখে নিজেদের জন্য যদি ওয়ে তৈরি করতে না পারি, উই আর অলওয়েজ বিং সামওয়ান যে আমরা অন্য কিছুকে ফলো করছি, তো আমরা আমাদের যে নিজের পাথটা কিউরেট করতে পারলাম না, আমরা কন্টিনিউ অন্য একটা পাথকে ফলো করে গেলাম, আর সেটা আমাদেরকে একটা লিমিটেড দূরত্ব পর্যন্তই নিয়ে যায়। অন্তত যার পাথটাকে ফলো করছি তার পিছনেই আমরা থাকবো, তার সাথেও আমরা থাকতে পারবো না। সো তুমি যদি তোমার লাইফে এই টানটা অনুভব করো যে ইউ আর সামওয়ান হু ইজ নট হিয়ার টু বি ইন দ্য ক্রাউড, যে সবার মধ্যে দাঁড়িয়ে স্ট্যান্ড আউট করে, যে সব অন্যকে ফলো করতে আসে, নিজের পাথটাকে সেট আপ করতে এসে যে সে এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে যে হচ্ছে সেই সিস্টেমে থেকে সেই সিস্টেমে সবাইকে প্রসপার করতে হেল্প করে। ইট ইজ পসিবল, অ্যাকচুয়ালি ইট ইজ পসিবল। ইফ ইটস নট পসিবল, আমাদের যদি সেটা মনে হয় সেটা আমাদের মেন্টাল ব্যারিয়ার। সো আই উইল সে ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস, অ্যান্ড এবং তুমি যার কথা শুনছো একদম ঠিকঠাক শুনছো। এখানে কোনো ঠিক ভুলের জায়গাটা নেই। কখনো কখনো তুমি দেখতে পাবে যে তোমার যে লাইটটা আছে, সেই এনভায়রনমেন্টটা আছে, সেই এনভায়রনমেন্টটা তোমার হোমলি ফিল হবে যখন তোমার যে নিজের যে এনার্জি আছে, লাইটটা আছে, সেই লাইটটা ওই এনভায়রনমেন্টার ক্যাপাসিটি আছে তোমাকে ক্যারি করার জন্য। আর তোমার মধ্যে যে ইনার ভয়েসটা আছে, সেই ইনার ভয়েসটা তোমার কখনো মনে হবে না যে সেটা তোমার সাথে কনফ্লিক্ট হচ্ছে। সেই এনভায়রনমেন্টটা তোমার জন্য তখনই ঠিক, মানে সেই ইনার ভয়েসটা তোমার কাছে খুব হোমলি ফিলিং দেবে, তোমাকে সেলফ ডাউটে ফেলবে না। তো তুমি যদি এমন কোনো এনভায়রনমেন্টে থাকো যে এনভায়রনমেন্টে দাঁড়িয়ে তোমার যে ইনার ভয়েসটা আছে এবং যে বাইরে সার্কামস্টেন্সেস আছে সেটা থেকে মনে হয় যে তুমি দুটোর মধ্যে খুঁজে পাচ্ছ না যে এটা ঠিক না ওটা ঠিক, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার ইউ আর নট ইন দ্য রাইট প্লেস। আর হতে পারে এমন কোনো জিনিস, এমন কোনো মানুষ তুমি, আমি যেহেতু এইরকম মানুষ, তুমি যেহেতু এতক্ষণ শুনছো, আমার মনে হয় তুমি এমন কোনো মানুষ হতে পারে এমন কোনো সময় দাঁড়িয়ে কোনো কিছু তোমার জন্য হয়তো অলরেডি এক্সিস্ট করছে, বাট সেই এক্সিস্ট করা জিনিসটা তোমার সাথে অ্যালাইন করছে না। দ্যাট ডাজেন্ট মিন যে সেই এক্সিস্ট করা জিনিসটা ভুল, বরং তুমি বোধহয় সেই এক্সিস্ট করা, তুমি এমন একটা ইউনিক ইন্ডিভিজুয়াল যে সে যে এক্সিস্ট করা জিনিসটা যে সেটা বাদ দিয়ে নতুন কিছু ক্রিয়েট করার জন্য এসেছো, যে ক্রিয়েশনটা তোমার কাছে ম্যাটার করবে। এটা ডাজেন্ট ম্যাটার যে কোনো কিছু যদি ক্রিয়েট অলরেডি হয়ে থাকে সেটাকে আমাদেরকে চোখ বন্ধ করে ফলো করতে হবে এবং সেটার মধ্যে আমাদেরকে নিজেদেরকে ফিট ইন করে সব কিছুকে খুঁজে পেতে হবে। নো, ইউ আর দ্য ইউনিক ইন্ডিভিজুয়াল, অ্যান্ড ইফ এনিথিং অলরেডি এক্সিস্ট ডাজেন্ট অ্যালাইন উইথ ইউ, ইউ আর হেয়ার টু ক্রিয়েট ইট। নতুন করে সেটাকে ক্রিয়েট করার জন্য তোমার যে লাইট আছে সেই লাইটটাকে যেন হোমলি সেটাকে ফিল করাতে পারে এবং সেই লাইটটাকে ক্যাপাসিটি থাকবে, সেই লাইটটা হচ্ছে একটা জায়গায় ধরার এবং সেটাকে প্রসপার করার। এবং তোমার যে ইনার ভয়েসটা, সেই ইনার ভয়েসটা তোমাকে সবসময় একটা সুদিং রিল্যাক্সিং ফিল দেবে সেই হোম এনভায়রনমেন্টে। হতে পারে সেখানে অনেক কিছু পদ্ধতি আছে এবং অনেক কিছু রাস্তা আছে যেটা বাকিদের জন্য কাজ করছে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার যে সেটা তোমার জন্যও কাজ করবে। হতে পারে তুমি যে রাস্তাটা তৈরি করছো সেই রাস্তাটার সাথে বাকি যে জিনিসটা বাকিদের জন্য কাজ করছে সেটার সাথে তোমার যে রাস্তায় কিছু কাজ করছো সেটা কিছুটা সিমিলার, বাট দ্যাট ডাজেন্ট মিন যে বাকিদের জন্য যেটা কাজ করছে তোমার জন্য সেটা কাজ করবে, আর সেটাতেই তোমাকে ফিট ইন হতে হবে। এবং এমন একটা কাজ যেটা
করে তুমি টায়ার্ড ফিল করছো এবং তোমার মনে হচ্ছে এনার্জি নেই, সেটা কিন্তু একটা অ্যালার্মের মতন কাজ করছে। কি কারণ তুমি যে কাজটা করে টায়ার্ড ফিল করবে, যেটা তোমার জন্য হবে, যেটা ইউনিকলি কিউরেটেড বাই ইউ হবে, সেটা কিন্তু তোমাকে টায়ার্ড ফিল করাবে। যখন তোমার মনে হবে না আমি বাকিদের থেকে এগিয়ে পিছিয়ে পড়ছি, বাকিদের থেকে আমার কিছু একটা মিস আউট হয়ে যাচ্ছে, বরং তোমার শরীর তোমাকে সিগন্যাল দেবে লেট টেক রেস্ট এবং স্টার্ট এগেইন। সো দিস ইজ দ্য টেক অ্যাওয়ে অফ দিস ভিডিও ফর ইউ, যে এমন কিছু যেটা তোমার জন্য রিয়েলি মিন করে, সেটা ম্যাটার করে, তোমার লাইফটাকে শাইন করতে হেল্প করায়, তোমাকে সেই ফিলিংসটা দেয়, যেটা তুমি যে ফিলিংসটাতে মনে হয় যে আই বিলং হিয়ার, দিস ইজ মাই কমিউনিটি অ্যান্ড আই ওয়ান্ট টু কাম ব্যাক হিয়ার এগেইন অ্যান্ড এগেইন, নো ম্যাটার হোয়াট, হাউ টায়ার্ড আই এম, আই উইল টেক রেস্ট অ্যান্ড রিজুভিনেট অ্যান্ড গেট ব্যাক টু হিয়ার। This is where you belong. Always remember that. So I didn't feel like those things here, so I quit that job. এটা নয় যে জবটা খুব খারাপ, এটা নয় যে যারা যে জবটা করছে তাদের সাথে আমার কোনো রকমভাবে কোনো অসুবিধা আছে। ইটস দেয়ার পাথ, ইটস নট মাইন, ইটস নট aligned what I am here for, so I'll create mine. অ্যান্ড যখন তোমার কাছে কিছু থাকে না, যখন তুমি কোনো কিছু ক্রিয়েট করার জন্য একটা অপরচুনিটি পাও, দ্যাট ইজ দ্য বিউটিফুল ম্যাজিক্যাল থিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন ইয়োর লাইফ। সো আমি ম্যাজিক্যাল টাইমটাকে নিজের লাইফের নিউ বিগিনিং হিসেবে কনসিডার করে নতুন করে ইউটিউবে নিজের কথাগুলোকে বলতে, নিজের ভিডিও করাটাকে শুরু করেছি। অ্যান্ড ইফ ইউ সামহাউ স্টিল হিয়ার লিসেনিং টু মি অ্যান্ড ভালো লাগছে আমার ভিডিওগুলো, বাকি ভিডিওগুলো চেক করে দেখো। আই হোপ আমার এই এনার্জি, মাইন্ডসেট এবং আমরা যে ইউনিক ইন্ডিভিজুয়ালস এবং প্রত্যেকটা ইউনিক ইন্ডিভিজুয়ালসের যে পাথটা আছে, সেই পাথটাতে অলওয়েজ রিমাইন্ড করানো ইউ আর ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউ বিলং টু ইয়োর পাথ, এবং নিজেদের যে ফ্লো আছে সেই ফ্লোটাতে কন্টিনিউ গাইড করা, এটা আমার কাজ। আমি এটা আজকে আরও ভালোভাবে বুঝতে পারছি, বিকজ আই গো টুয়ার্ডস আ ডাইরেকশন দ্যাট ইজ নট মাইন অ্যান্ড দেন আই রিডাইরেক্টেড হেয়ার, তাই জন্য আমি আরও ভালো করে বুঝতে পারছি। সো ইফ ইউ সামওয়ান যে আমার সাথে রেজোনেট এবং রিলেটেবল ফিল করো, আমার বাকি ভিডিওসগুলোও দেখেছো বা বাকি ভিডিওসগুলো দেখে ভালো লাগছে, তখন সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, যে ভিডিওতে আমি অন্য কোনো টপিকে কথা বলবো, যে টপিকটা দেখা যাক কী হয়। সো টিল দেন, বাই।